প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম শ্রেণীর সাধারণ গণিতের বাস্তব সংখ্যা অধ্যায়ের একটি সমস্যা সমাধান করব আমরা। আজকে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগ নিয়ে। আজকে অধ্যায়েরই একটি সমস্যা আমরা সমাধান করব। √2 মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা, এই ধরনের সমস্যাগুলো তোমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে। এই ধরনের একটি সমস্যা আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। আসো দেখি, এখানে আমি লিখেছি √2 অমূলদ সংখ্যা। তোমরা জানো আমি এটা এটি প্রমাণ করতে হবে আমাদের। √2 মান হচ্ছে 1.4142... 3 আমরা জানি 3 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে √3 = 1.7320... তাহলে দেখো, যেটিকে p/q আকারে প্রকাশ করা যাবে না বা যেটা অসীম সংখ্যা থাকবে, গণনা করা যাবে না, সেটিকে আমরা বলবো অমূলদ সংখ্যা। একইভাবে এটিকে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না, এটাকেও p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে এই যে √2 অমূলদ সংখ্যা, এটি আমাদের প্রমাণ করতে হবে পরোক্ষভাবে। এটি পরোক্ষ প্রমাণ বলা হয় এটিকে। যেমন বাস্তব সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। আমরা এই পাশে একটু লিখি, বাস্তব সংখ্যাকে রিয়েল নাম্বারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এখন দেখো, এখানে রিয়েল নাম্বার দুভাগে বিভক্ত, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বার হচ্ছে মূলদ সংখ্যা, যেটিকে আমরা ক্যাপিটাল কিউ দ্বারা প্রকাশ করি, আর ইরেশনাল নাম্বার যেটিকে আমরা QC দ্বারা বা Q প্রাইম দ্বারা প্রকাশ করে থাকি। এখন এই যে মূলদ সংখ্যাকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার। পূর্ণ সংখ্যাকে আমরা Z দ্বারা প্রকাশ করে থাকি। আর অন্যটি হচ্ছে ভগ্নাংশ, যেটিকে আমরা ফ্র্যাকশন বলে থাকি, F দ্বারা প্রকাশ করে থাকি। আমাদের আলোচনার জন্য এতটুকু অংশ আজকে কাজে লাগবে। তাহলে আমরা কি আলোচনা করছিলাম? √2 একটি অমূলদ সংখ্যা। এখন দেখো, আসি আমরা অমূলদ সংখ্যা হলে QC প্রমাণ করতে হবে। এখন √2 সমান তো আমি 1.4142... লিখে ফেলেছি। এখন তো আমি বলে দিতে পারি √2 সমান 1.4142। এটিকে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না। কিভাবে প্রকাশ করা যাচ্ছে না দেখো, সাধারণভাবে আমরা জানি পয়েন্টের জন্য হরে আমরা 1 লিখে থাকি, আর এখানে যতটি ডিজিট থাকবে, অঙ্ক থাকবে, ততটি আমরা শূন্য দিয়ে থাকি হরে। 1 2 3 4, 1 2 3 4। এখন এই যে এখানে ডট দেওয়া আছে, এখানে কতগুলো ডিজিট বা অঙ্ক উজ্জ আছে সেটি আমরা জানি না। সেই হিসাবে এটিকে হরটা কত হবে সেটি আমরা জানতে পারছি না। সেই কারণে এটাকে যেহেতু কিউ আকার, অর্থাৎ হরটা সুনির্দিষ্ট না, সেই কারণে এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। তাই এটি মূলদ সংখ্যা হতে পারে না, এটি অমূলদ সংখ্যা। এটা হচ্ছে এক ধরনের ব্যাখ্যা, এটাকে বলা হয় প্রত্যক্ষ ব্যাখ্যা। এখানে আমি মানটা বের করলাম, এটাকে p/q আকারে দেখাতে পারলাম না, আমি বলে দিলাম এটি মূলদ সংখ্যা নয়, সুতরাং এটি অমূলদ সংখ্যা। কিন্তু আমাদের এটি প্রমাণ করতে হবে পরোক্ষভাবে, অর্থাৎ প্রমাণ করতে হবে প্রথমে এটি পূর্ণ সংখ্যা নয়, তারপর প্রমাণ করতে হবে এটি ভগ্নাংশ নয়। যেহেতু এটা পূর্ণ সংখ্যাও না, ভগ্নাংশও না √2, সেহেতু এটি মূলদ সংখ্যা নয়। তাহলে মূলদ সংখ্যা যদি না হয়, বাস্তব সংখ্যার দুটো পার্ট, একটা মূলদ আর একটা হচ্ছে অমূলদ। তাহলে আমাকে বলতে হবে যেহেতু এটি মূলদ সংখ্যা নয়, সুতরাং এটি অমূলদ সংখ্যা হবে। এই যে নিজ দিক থেকে আমাদের প্রমাণ করে এসে প্রমাণ করতে হবে এটি মূলদ সংখ্যা নয়, অমূলদ সংখ্যা। এটাকে বলা হয় পরোক্ষ প্রমাণ। আসো আমরা আমাদের আলোচনায় যাই, কিভাবে এটি প্রমাণ করতে হবে। √2, √3, √4 আমরা এখানে তোমাদের দেখিয়েছিলাম। √2 এর মান কত? 1.4142...
দেখো তো এই মানটি হচ্ছে 1.4142 ডট ডট, অর্থাৎ 1 এর চেয়ে বড় এবং 2 এর চেয়ে ছোট। তাহলে 1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে 2 এর মান হচ্ছে বড় এবং 2 এর চেয়ে ছোট। তাহলে 1 এর বর্গ কত হয় দেখো তো, 1 এর বর্গ হচ্ছে 1 স্কয়ার, সরি 1 এর, এখানে আমাদের এটি করতে হবে, এটি হচ্ছে করার পলিসিটা আমি একটু পরে বলছি। দেখো এটি হচ্ছে 1 এর চেয়ে বড় 2 এর চেয়ে ছোট, তাহলে 1 এর বর্গ হচ্ছে 1, আমি লিখলাম। 2 এর চেয়ে ছোট, 2 এর বর্গ হচ্ছে 2 × 2 = 4, 4। এখানে 4টা আমি কোথা থেকে লিখলাম, এই যে এখানে বললাম আমি 1 এর চেয়ে বড় 2 এর চেয়ে ছোট, অর্থাৎ 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4। তাহলে আর এর মাঝখানে যেহেতু এখানে √2 আমরা প্রমাণ করছি, এখানে আমি 2টা লিখলাম। এখন আমি একটা উদাহরণ হিসেবে একটা দিয়ে থাকি, সাপোজ √5 সমান 2.√5 2.232360 ডট ডট ডট, এটা আমি উদাহরণ হিসেবে দিলাম। তাহলে এখানে আমরা কত দেখতে পাচ্ছি, এটি 2 এর চেয়ে বড় 2 পয়েন্ট সামথিং, অর্থাৎ 2 এর চেয়ে বড় 3 এর চেয়ে ছোট। তাহলে 2 এর চেয়ে বড় 2 এর বর্গ কত হয় 4। তাহলে আমি কোনটিকে অমূলক সংখ্যা হিসেবে প্রমাণ করব, 5 কে প্রমাণ করব, অর্থাৎ 4 এর চেয়ে 5 বড়। আবার দেখো এটি 2 এর চেয়ে বড় 3 এর চেয়ে ছোট, 3 এর বর্গ কত 9। তাহলে আমি 4 আর 9 কিভাবে পেলাম, এই যে এই পলিসি অ্যাপ্লাই করে পেলাম। অর্থাৎ তুমি এই যে এই সংখ্যাটা এইভাবে এখানে দাঁড় করাবে, এটা কিভাবে লিখবে, এটা নিয়মটা হচ্ছে এটা হচ্ছে 2 এর চেয়ে বড়, অর্থাৎ 2 কে আমি প্রথমে ধরলাম, 2 এর বর্গ করলাম 4, এটি 3 এর চেয়ে ছোট, 3 এর বর্গ হচ্ছে 9। একইভাবে প্রথমে আমাকে এটি প্রমাণ করতে হলে এটা একটু ক্যালকুলেটর হিসাব করে রাফে আমাকে বের করতে হবে। তুমি যদি 11 বের করো, 11 সমান কত হয় আমরা একটু দেখি, 3.3166 ডট ডট ডট। তাহলে এটি দেখো তো এটি কত চেয়ে বড়, এটি হচ্ছে 3 এর বর্গ কত 9, 4 এর চেয়ে ছোট 3.31, 4 এর চেয়ে ছোট 4 4 16। আমি কোনটাকে প্রমাণ করছি, 11 কে প্রমাণ করছি, 11টা মাঝখানে থাকবে। এখন লেস দেন 9 থেকে 11 বড়, 16 থেকে 11 ছোট। এই যে এই লাইনটা লিখার নিয়মটা হচ্ছে এই যে আমি যে এতক্ষণ 2-3টা নিয়ে ব্যাখ্যা দিলাম, এভাবে করে তোমাকে এটা জানতে হবে তুমি কিভাবে লিখবে এটা। মানে এটা যে আন্তাজে তো আর লেখা যাবে না, 1 আর 4 আমি কোথা থেকে পেলাম, এই যে পাওয়ার নিয়ম। এটা 1 এর চেয়ে বড় 2 এর চেয়ে, 1 এর বর্গ 1 আর 2 এর বর্গ 4, মাঝখানে আমি 2 অমূলক সংখ্যা বের করব, যে সংখ্যাটি বের করব সেই সংখ্যাটি মাঝখানে আমি লিখব। এখন দেখো, এখন বা এটিকে আমি বর্গমূল করি, 1 2 4, সব দিকে আমি বর্গমূলের চিহ্ন অ্যাপ্লাই করলাম। দেখো এখানে বর্গমূল বর্গমূল বর্গমূল। 1 এর বর্গমূল কত 1, 2 এর কোনো বর্গমূল হয় না, √2 আমি লিখে দিলাম, 4 এর বর্গমূল হচ্ছে 2। তাহলে এখন দেখো তো 1 and 2 পরপর দুটি ক্রমিক সংখ্যা, পরপর সংখ্যা। তাহলে আমি যে এখানে ইন্টিজার, আমি প্রথমে প্রমাণ করছি এটি পূর্ণ সংখ্যা কিনা। তাহলে পূর্ণ সংখ্যা কত 0 +-1 +-2 ডট ডট ডট, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তাহলে দেখো 1 and 2 এর মাঝখানে, পূর্ণ সংখ্যার 1 and 2 এর মাঝখানে কোনো সংখ্যা থাকতে পারে না। তাহলে এই যে আমি যে √2টা কি হবে না, √2 পূর্ণ সংখ্যা হবে না, √2 পূর্ণ সংখ্যা নয়। √2 কি সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। যেহেতু পূর্ণ সংখ্যার এই যে আমি এখানে দিয়েছি 1 and 2, এই 1 আর 2 এর মাঝখানে দেখো কোনো সংখ্যা আর নাই, 1 আর 2 পরপর সংখ্যা, এরপরে 3, এরপরে 4, অর্থাৎ মাঝখানের কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা না। কিন্তু 1 আর 2 এর মাঝখানে এখানে একটি সংখ্যা পাওয়া গেছে, যেটা 1 থেকে বড় 2 থেকে ছোট, √2, সেই হিসাবে এটি পূর্ণ সংখ্যা হবে না। আমি বলেছি পরোক্ষ প্রমাণ, প্রথমে আমি প্রমাণ করব এটি পূর্ণ সংখ্যা কিনা।
তারপর আমি দেখব এটি ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ কিনা। যদি পূর্ণ সংখ্যা না হয়, ভগ্নাংশও না হয়, তাহলে এটি মূলদ সংখ্যা হবে না। সেভাবেই প্রমাণের প্রক্রিয়াটা অ্যাডভান্স হতে হবে। তাহলে এটি পূর্ণ সংখ্যা না। তাহলে দেখো এই যে এটি জ্যাট না। এখন আসো আমরা দেখব এটি ফ্র্যাকশন কিনা। ফ্র্যাকশন কিনা দেখব। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এরপর দেখো এটি ফ্র্যাকশন বা ভগ্নাংশ কিনা, এটা আমরা একটু দেখব। এখন দেখো, মনে করি √2 একটি ভগ্নাংশ। মনে করি √2 একটি ভগ্নাংশ। এই যে ফ্র্যাকশন, আমি এটা যে নয়, √2 যে পূর্ণ সংখ্যা নয়, এটা আমরা অলরেডি প্রুভ করে ফেলেছি। এখন আমি দেখব √2 ফ্র্যাকশন কিনা। √2 একটি ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ হতে হলে কি হতে হয়? ভগ্নাংশ হতে হয় একটা লব থাকবে, একটা হর থাকবে। তাহলে লবকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম, আর হরকে আমরা কিউ দ্বারা প্রকাশ করলাম। এখন দেখো এখানে শর্তটা কি হবে? ভগ্নাংশ হতে হলে পি কিউ, পি বিলংস টু পি কিউ, লব এবং হর বিলংস টু কিসে থাকতে হবে? ঝ্যাটের মধ্যে থাকতে হবে। ঝ্যাট অর্থাৎ পূর্ণ সংখ্যা হতে হবে। পি, লব এবং হর আমরা যখন একটি ভগ্নাংশ লিখি, 2 লিখি, 3 লিখি, তখন দেখো তো 2টা এখানে আছে কিনা। এই যে আছে 2, 3টা আছে কিনা দেখো এখানে +-3 আমরা লিখতে পারতাম, 3টাও আছে। অর্থাৎ আমরা যখনই কোনো ভগ্নাংশ লিখি তখন লব এবং হরটা পূর্ণ সংখ্যা থাকে। সেই হিসাবে আমি সেই বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা করছি। পি এবং কি, পি মানে হচ্ছে লব, কিউ মানে হচ্ছে হর। পি এবং কিউ, লব এবং হর কিসে থাকবে? ইন্টিজারে থাকবে, পূর্ণ সংখ্যা হবে সেটি। এবার দেখো পি কিউ কি হতে হবে? সহমৌলিক হতে হবে। পি কিউ সহমৌলিক, পি কিউ হতে হবে সহমৌলিক সংখ্যা। পি কিউ হতে হবে সহমৌলিক। সহমৌলিক কোনটিকে বলা হয়? যেটাতে এক ছাড়া আর অন্য কোনো উৎপাদক থাকবে না, সেটি হবে সহমৌলিক সংখ্যা। আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। কোনটি সহমৌলিক, কোন জোড়া সহমৌলিক নয়? ধরো 4 আর 2। এখন 2 দিয়ে 4কে কি করা যায়? ভাগ করা যায়, তাহলে থাকে 2। এই 2টা তখন পূর্ণ সংখ্যা হয়ে যায়। আমরা তো পূর্ণ সংখ্যা প্রুভ করেছি। এখন আমি যদি এটাকে এভাবে লিখি, যদি এক ছাড়া অন্য কোনো উৎপাদক না থাকে, এটাকে দেখি 2/3। দেখো এখানে কোনো কাটাকাটি করা যায় না, 2 এবং 1-এর এখানে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক নাই, তখন এরা হবে সহমৌলিক সংখ্যা। অর্থাৎ এই ধরনের সংখ্যা হতে হবে পি কিউটা। এটা শুধু ইন্টিজার হলেই হবে না। ইন্টিজার মানে তো তুমি এখান থেকে 4ও নিতে পারো, 2ও নিতে পারো, তোমার ইচ্ছে মতো। এখানে বলছে কি সেটি ইন্টিজার হতে হবে এবং সেটি সহমৌলিক হতে হবে। ইন্টিজারও হতে হবে, সহমৌলিকও হতে হবে। তাহলে ইন্টিজার হলো, সহমৌলিক হলো। দেখো এই ধরনের সংখ্যা আমাদের নিতে হবে। তাহলে এখন দেখো এই পাশটা আমরা একটু এবার দেখো, বা এটাকে বর্গ করে আমরা √2 স্কোয়ার পি বাই কিউ স্কোয়ার বা 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার, জাস্ট এটাকে আমি বর্গ করলাম, উভয় দিকে বর্গ করলাম, স্কোয়ার স্কোয়ার নিলাম, স্কোয়ার রুট আর স্কোয়ার চলে যায়, বর্গমূল আর বর্গ ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 2p স্কোয়ার আর কিউ স্কোয়ার। জাস্ট এটা লিখলাম। দেখো তো এখানে কিউ হচ্ছে দুইটা, কিউ স্কোয়ার, কিউ ইন্টু কিউ, তাহলে একটা কিউ আমি এখানে আমাদের কাজের সুবিধার জন্য আমি এদিকে আনবো, বা 2, এখান থেকে কিউ কয়টা আছে? দুটো আছে, দুটো থেকে আমি একটা এখানে নিয়ে আসলাম 2q, তাহলে আর কয়টা কিউ থাকবে এখানে? একটা কিউ থাকবে। দেখো কিউ 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 স্কোয়ার, আর এটা হচ্ছে পি স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? বামে হচ্ছে 2q আর ডানে হচ্ছে পি স্কোয়ার বাই কিউ। এখন আমি দেখব এখন দেখো এখানে বাম পক্ষ, এটা ডান পক্ষ, অর্থাৎ বাম সাইড আর ডান সাইড। বাম সাইডটা আমি দেখবো এটা ভগ্নাংশ কিনা। দেখো কিউ আমি নিয়েছি, কিউ নিয়েছি আমি জ্যাড থেকে, তাহলে জ্যাড সমান আমরা কি জানি? আগে বলেছিলাম আমরা জ্যাড সমান আমরা জানি 0 +-1 +-2, এই টাইপের সংখ্যাগুলো হচ্ছে জ্যাড। তাহলে
এটা আমি পি কিউ নিয়েছিলাম জেড থেকে, এখন কিউকে আমি যে কোনো একটা সংখ্যা মনে করতে পারি, এখানে 1 2 3 4 5 6 7 8 যে কোনো কিছু আমি একটা মনে করতে পারি। আমি যদি এটা কিউকে আমি যদি একটু 4 মনে করি, 4 এর সাথে এখানে কত আছে, 2 আছে, তাহলে এটা কত দাঁড়ালো দেখো, 2 × 4 = 8। 8 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এখানে আছে, ঝ্যাটের মধ্যে আছে, +-2 +-3 +-4 +-5 +-6 +-7 +-8, +8 এবং -8 ঝ্যাটের মধ্যে আছে। 8টা দেখো এখানে হয়ে গেল। আমি কিউকে যে মানটাই নিই না কেন, কিউকে যদি আমি 3 নিই, 3 এর সাথে এখানে 2 যদি গুণ করি 6টা ঝ্যাটের মধ্যে চলে আসে। অর্থাৎ এটা দ্বারা আমি বোঝানোর চেষ্টা করছি কি বাম সাইডটা কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ। তাহলে এটা থেকে স্পষ্ট ক্লিয়ার, এটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। বাম সাইডটা কি হয়ে যায়, পূর্ণ সংখ্যা হয়ে যায়। তাহলে এখানে 2q হচ্ছে পূর্ণ সংখ্যা, 2q কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, 2q হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার আমি ডান সাইডটা দেখার চেষ্টা করব। দেখো ডান সাইড p/q, আমি পির মান যদি আমি সাপোজ পির মান যদি আমি 2 ধরি আর কিউর মান যদি আমি 3 ধরি, তাহলে এখানে p² সমান কত হবে, 2² দ্যাট ইজ 4, আর নিচে থাকে 3, 4/3। এটা দেখো এটি ভগ্নাংশের একটি রূপ পাওয়া গেল, 4/3 এটি একটি ভগ্নাংশের রূপ পাওয়া গেল। তাহলে এটি পূর্ণ সংখ্যা হলো না। 4/3 কি এখানে আছে, ঝ্যাটের মধ্যে কি আছে, দেখো 4/3 ঝ্যাটের মধ্যে নাই। এখানে সরাসরি 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4 এভাবে করে সংখ্যাগুলো, কিন্তু 4/3 এটি ভগ্নাংশ। অর্থাৎ এখানে বাম পক্ষটা পূর্ণ সংখ্যা চলে আসছে আর ডান পক্ষটা চলে আসলো ভগ্নাংশ। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এখানে 2q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং p²/q হচ্ছে ভগ্নাংশ, p²/q হচ্ছে ভগ্নাংশ। দুপাশে দু রকমের চলে আসলো। তাহলে এটা লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ডের নিয়ম হচ্ছে কি দুপাশে একই রকম আসতে হবে। এখানে যদি পূর্ণ সংখ্যা আসে এখানেও পূর্ণ সংখ্যা আসতে হবে, এখানে যদি ভগ্নাংশ আসে এখানেও ভগ্নাংশ আসতে হবে। এটা হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষের নিয়ম। যদি না আসে তাহলে আমরা যেটা ধরেছি সেটা আমরা ভুল ধরেছি। অর্থাৎ আমরা কি ধরেছিলাম, √2 একটি ভগ্নাংশ। আমরা ট্রাই করে দেখেছি √2টাকে আমি ভগ্নাংশের কোনো রূপ দিতে পারি কিনা। দেখা গেল কি √2কে আমি ভগ্নাংশের কোনো রূপ দিতে পারছি না, কারণ এখানে বাম পক্ষতে পূর্ণ সংখ্যা চলে আসলো, ডান পক্ষতে ভগ্নাংশ চলে আসলো। তাহলে এই পক্ষ যদি এখানে ভগ্নাংশ এসেছে, এখানে যদি ভগ্নাংশ আসতো তাহলে আমি বলতে পারতাম এটি হচ্ছে √2 পূর্ণ সংখ্যা, এটা ঠিক আছে যদি উভয় পাশে ভগ্নাংশ হতো, অথবা উভয় পাশে যদি পূর্ণ সংখ্যা আসতো তখনও আমি বলতে পারতাম এটি ঠিক আছে, এটি √2 ভগ্নাংশ। কিন্তু দুপাশে দুরকম চলে আসার কারণে এটি আর বলা সম্ভব হচ্ছে না যে এটি ভগ্নাংশ কে। তাহলে এই লাইনটা যে আমি ধরেছি 2q কখনো p²/q এর সমান হতে পারে না, এই কথাটা আমি লিখবো। আমি সম্পূর্ণ নিজের ভাষায় লিখছি, তোমরাও এভাবে করে নিজের ভাষায় যেভাবে তুমি বুঝবে ঠিক সেভাবে তুমি লিখতে পারো। তাহলে 2q বাম পক্ষতে ছিল 2q কি হতে পারে না, কার সমান হতে পারে না, p²/q এর সমান হতে পারে না, ডাজন্ট ইকুয়াল p²/q। দেখো এখানে আমি নিজের মতো, অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা চলে আসার কারণে এবং এটা ভগ্নাংশ চলে আসার কারণে তাহলে এই দুটো সমান হতে পারে না। যদি সমান না হয় তাহলে আমি যে শুরুতে বলেছিলাম যে মনে করেছিলাম √2 একটি ভগ্নাংশ, মনে করি √2 একটি ভগ্নাংশ আমি মনে করেছিলাম, তাহলে আমার মনে করাটা ভুল ছিল। তাহলে √2 কি হতে পারে না, ভগ্নাংশ হতে পারে না, √2 ভগ্নাংশ হতে পারে না। তাহলে আমি শুরুর দিকে তোমাদেরকে একটি চার্ট দিয়েছিলাম, যেটিতে ছিল আমি বলেছিলাম বাস্তব সংখ্যা দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে মূলদ আর একটি হচ্ছে অমূলদ।
মূলদ সংখ্যা আবার দুভাগে বিভক্ত, একটি হচ্ছে পূর্ণ সংখ্যা, একটি হচ্ছে পূর্ণ সংখ্যা, অন্যটি হচ্ছে ভগ্নাংশ। তাহলে প্রথমে আমি শুরুতে আমি √2 যে পূর্ণ সংখ্যা নয় সেটা আমি মিথ্যা প্রমাণ করেছি, √2 পূর্ণ সংখ্যা হতে পারে না। আবার এখন আমি প্রমাণ করলাম কি √2 ভগ্নাংশ হতে পারে না। পরোক্ষ প্রমাণ, নিজ দিক থেকে আমি বলে আসতে হবে আমার এটি না ধরতে হবে, তারপর এটিকে প্রমাণ করার চেষ্টা করতে হবে। তাহলে এটি পূর্ণ সংখ্যা না, ভগ্নাংশ না, সুতরাং এটি মূলদ সংখ্যা না। তাহলে আমি √2 কি বলতে পারি, √2 তাহলে আমি বলতে পারি √2 পূর্ণ, এই যে পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয় এবং ভগ্নাংশও নয়, ভগ্নাংশও নয়। সুতরাং এটি মূলদ সংখ্যার দুটো পার্ট, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ, তার মানে এটি মূলদ সংখ্যাও নয়। সুতরাং √2 মূলদ সংখ্যাও নয়, মূলদ সংখ্যাও নয়, √2 মূলদ সংখ্যাও নয়। দেখো যেহেতু মূলদ সংখ্যার দুটি পার্ট, একটি হচ্ছে পূর্ণ সংখ্যা, অন্যটি হচ্ছে ভগ্নাংশ। প্রথমে এটি পূর্ণ সংখ্যাও নয়, পরক্ষণে প্রমাণ করলাম এটি ভগ্নাংশ নয়, পূর্ণ সংখ্যাও নয়, ভগ্নাংশ নয়। সুতরাং √2 মূলদ সংখ্যাও নয়, √2 কি সংখ্যা নয়, মূলদ সংখ্যাও নয়। তাহলে বাস্তব সংখ্যার দুটো পার্ট, একটি হচ্ছে মূলদ সংখ্যা, অন্যটি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এটি যদি মূলদ সংখ্যা না হয় তাহলে অবশ্যই এটি অমূলদ হবে। পরোক্ষ প্রমাণ, নিজ দিক থেকে প্রমাণ করে করে গিয়ে ওটাকে মিলাতে হবে, মূলদ সংখ্যা নয়। সুতরাং যেহেতু মূলদ না, সুতরাং আমরা বলে দিতে পারি √2 অমূলদ সংখ্যা, √2 অমূলদ সংখ্যা প্রমাণিত। আমাদেরকে প্রমাণ করতে বলেছে, প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। তা আশা করি তোমরা বুঝেছ √2 একটা অমূলদ সংখ্যা, এটাকে বলা হয় পরোক্ষ প্রমাণ, নিজ দিক থেকে প্রমাণ করে করে গিয়ে এটাকে মিলাতে হবে। √3 আসতে পারে তোমাদের, √3 একই প্রসেস, √5 আসতে পারে, √7, যেটাই আসুক প্রসিডিউর একই। প্রথমে তুমি প্রমাণ করবা এটি পূর্ণ সংখ্যা না, পরের ধাপে তুমি প্রমাণ করবা আমি যা যা লিখেছি ঠিক সেম, শুধু সংখ্যাটা 19-20 হবে, প্রমাণ করবে তুমি এটি ভগ্নাংশ না, লেখাগুলো একই। তখন তুমি যে সংখ্যাটিকে ধরো, যদি √11কে তুমি ধরো, তখন তুমি বলবে এটি পূর্ণ সংখ্যাও না, ভগ্নাংশও না, সুতরাং এটি মূলদ সংখ্যাও নয়। তাইলে কি হবে, যদি মূলদ সংখ্যা না হয় এটি অবশ্যই অমূলদ সংখ্যা হবে। তো এভাবে করে তোমরা সংক্ষিপ্ত আকারে এটিকে খুবই একটি ইম্পর্ট্যান্ট একটি প্রমাণ বাস্তব সংখ্যার, যেটি পরীক্ষায় বিভিন্ন এসএসসি পরীক্ষায় প্রায় এসে থাকে। এটির জন্য 4 নাম্বার থাকে, তোমরা জানো, সৃজনশীল প্রশ্নে খ বা গতে আসতে পারে। এভাবে করে তোমাদের সংক্ষিপ্ত আকারে এভাবে করে এটা প্রমাণ করতে হবে। যতটুকু তোমরা প্রমাণ করতে পারবে ততটুকের জন্য তোমরা নাম্বার পাবে। জানো এখন প্রত্যেকটি লাইনের জন্য নাম্বার দেওয়ার নিয়ম আছে, এই কারণে তুমি যদি একটি ধাপ শুধু পূর্ণ সংখ্যা প্রমাণ করতে পারো তুমি কিছু হলেও নাম্বার পাবে। যাই হোক, এভাবে করে নিজের মতো করে তুমি এটাকে লিখতে পারো। আরও অন্যভাবেও অনেকভাবে প্রমাণ করা যায়, তোমাদের বইতে হয়তো অন্যভাবে প্রমাণ করে দিয়েছে, আমি একভাবে দিলাম, অনেকভাবে যেভাবে তোমাদের সুবিধা লাগে ওভাবে তোমরা এটি প্রমাণ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকু, ধন্যবাদ তোমাদের সকলকে, আগামীতে আবার দেখা হবে।